সচিবালয়ে গেলে শেখ হাসিনার ছবিটি দেখতে পাই। কিভাবে শেখ হাসিনা যে ফ্যাসিজমের যারা অংশবিশেষ ছিলেন তারা কিন্তু সেই আমলাতন্ত্রের মধ্যে এখনো রয়ে গেছে। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করছে এবং সরকার বিতর্কিত হচ্ছে। গত সরকার 234 বিলিয়ন মার্কিন ডলার 15-16 বছরে পাচার করেছে। উচ্চ মূল্যস্ফীতির সাথে এখন উচ্চ বেকারত্ব যোগ হয়েছে, সুতরাং অর্থনীতি কিন্তু একটা ডিসকমফোর্ট সিচুয়েশনে আছে। তো পণ্যের উপরে ট্যাক্স আর না বাড়িয়ে রাজস্ব বর্জিত করতে পারতো, যে কর ফাঁকি হচ্ছে প্রচুর পরিমাণ, কর ফাঁকি রোধ করতে পারত। ইতিমধ্যে অনেকের হচ্ছে বাজেয়াপ্ত করা হচ্ছে সম্পদ, সেই সম্পদটা যেন সরকার রাষ্ট্রের কুশাগারে খুব দ্রুত আনার ব্যবস্থা করে, তাহলে যে সরকারের যে টাকার সংকট, অর্থের সংকট, এটা কিছুটা হলে তো লাঘব হবে আর কি, যেটা আমার সাধারণ মানুষের উপরে এটার সাধারণ মানুষের তাহলে আমরা স্বস্তি দিতে পারবো। আমাদের এই খাতে এরকম প্রবৃদ্ধি আমরা সিঙ্গাপুর হয়ে যাচ্ছি, এগুলো আসলেই মানে একেবারে বয়ান ছিল, উন্নয়নের গল্প। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন দেশের কথা। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, হঠাৎ করেই প্রায় শতাধিক পণ্যের ওপর নতুন করে কর আরোপ করা হলো, কিন্তু কেন এবং এর প্রভাবই বা কী পড়বে? দর্শক, এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাজেদুল হক এবং ASM রাশিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। রাশিদ ভাই, শুরুতে আপনার কাছ থেকে আসতে হচ্ছে, আমি জানি যে অর্থনীতি নিয়ে অথবা সমসাময়িক রাজনীতি নিয়ে আপনি বিস্তর অনেক দিন ধরে কাজ করে আসতেন, একজন সিনিয়র সাংবাদিক হিসেবে কাজ করছেন। সেই বিষয়টা হঠাৎ করে এই পরিস্থিতিতে পৌঁছতে হলো কেন? হঠাৎ করে এতগুলো পণ্যের উপর নতুন করে কর আরোপ করতে হলো কেন? সুজন, আপনাকে ধন্যবাদ। এবং আপনাদের আজকের যে টপিক্সের উপরে যে আলোচনাটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখেছেন যে ইতিমধ্যে আমাদের বড় বড় যেসব রাজনৈতিক দল তারা এটা নিয়ে একটা মতামত দিয়েছেন এবং এটা তীব্র সমালোচনাও হচ্ছে। আমি আজকে একটি ভালো, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন, এটা দিয়ে শুরু করতে চাই। উনি জানেন যে নরওয়ের রাষ্ট্রদূত ওনার সঙ্গে আজ দুপুরবেলায় দেখা করেছেন। উনি তখন বলেছেন যে বাংলাদেশে আগামীতে যে জাতীয় নির্বাচন হবে, যে এই নির্বাচনটি হবে যে ইতিহাসের সেরা এবং ঐতিহাসিক গণতন্ত্রের উত্তরণের জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। এটা আমি এই জন্য বলছি যে আমাদের যে জুলাই যে বিপ্লবটি ঘটেছে গত 5 আগস্ট, আমরা যে সবাই মিলে, আমরা ছাত্র জনতা সবাই মিলে বাংলাদেশে একজন নিষ্ঠুর স্বৈরশাসক যে বিদায় করেছি, এটার একটা মূল স্পিরিট ছিল যে ইনক্লুসিভ একটি সমাজ ব্যবস্থা তৈরি করা। সেটা শুধু রাষ্ট্র সংস্কার না, সেটা আর্থিক খাতে সেই সংস্কারটি হবে। কিন্তু সরকারের এই যে সিদ্ধান্তটি নিয়েছে যে 100টি পণ্যের উপর নতুন করে কর আরোপ করা, করের হার বাড়িয়েছে, এটি সরকার যে, আমি বলছি যে জুলাই বিপ্লবের যে স্পিরিট, এই স্পিরিটের সাথে বাস্তবিক অর্থে সাংঘর্ষিক। এবং আমাদের রাজনৈতিক দলগুলো বা অনেক সামাজিক সংগঠন যে দাবিটি তুলেছে যে সরকারের এই যে কর হার যে বাড়ানোর যে সিদ্ধান্ত, এটাকে পুনর্বিবেচনার দাবি করেছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা করার দরকার, কারণ আপনি জানেন যে এখন বাংলাদেশের মানুষ কিন্তু এক ধরনের উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আছে। এবং আমাদের দীর্ঘ 15-16 বছরের যে স্বৈরশাসক বাংলাদেশে শাসন করেছেন, ফ্যাসিজমের যে একটা বিরাট পৃষ্ঠ এর মধ্যে আমরা ছিলাম, সেখানে আমরা দেখেছি যে আমাদের অর্থনীতি কিন্তু খুব টালমাটাল অবস্থায় ছিল। একটি ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে আমরা এখন অর্থনীতিতে আছি এবং মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। এর মধ্য দিয়ে এই ধরনের ট্যাক্সের হার যখন বাড়ানো হয়, মানুষের তো তখন জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। আমি বলছি যে জুলাই বিপ্লবের আসলে আমাদের আকাঙ্ক্ষা কি, মানুষকে স্বস্তি দিতে হবে, প্রতিদিন যেন তাদের একটু আরামদায়ক লাইফ লিড করতে পারে। সেখানে যদি ব্যাঘাত ঘটে সেটা নিশ্চয়ই মানে আমাদের কারোরই আকাঙ্ক্ষা নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনি নিশ্চয় জানেন যে গত সরকার 234 বিলিয়ন মার্কিন ডলার 15-16 বছরে পাচার হয়েছে, যে কারণে আমাদের কিন্তু অর্থনৈতিক, বিশেষ করে আমাদের রিজার্ভ বলেন, আমাদের ডলার ক্রাইসিস ছিল। তো আগের সরকার যেটি করেছিল যে আপনি জানেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে কিন্তু সরকার একটি লোন নেওয়ার 4.7 বিলিয়ন 4.7 বিলিয়ন টাকা বিলিয়ন মার্কিন ডলারের লোনের জন্য আমাদের IMF এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। এবং লোনের 2টা কিস্তিও সম্ভবত আমরা ছাড় পেয়েছি, এবং 3য় কিস্তি সেটি ছাড় পাওয়ার জন্য কিন্তু তাদের এক ধরনের শর্ত ছিল যে আমাদের যে রাজস্ব আয় সেটি বাড়াতে হবে। এবং তাদের যে হিসাব অনুযায়ী প্রায় 12,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি রয়েছে, যে কারণে আমরা আগামীতে যে IMF এর যে লোনের যে কিস্তিতে ছাড় পাওয়ার কথা, সেই ধরনের শর্তের কারণে সরকার অনেকটা বাধ্য হয়ে এটি করেছে, কারণ আমাদের এখানে আসলে সরকারের অনেক কিছু উপায় ছিল না। কিন্তু আমার ইয়েটা হলো যে সরকারের যে রাজস্ব কর্তৃপক্ষ, যেটা আমরা যেটিকে বলি যে জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু আরো স্মার্টলি এটা করতে পারতো। আমি বলছি যে এই ধরনের একেবারে নিত্য পণ্যের উপরে ট্যাক্স আর না বাড়িয়ে রাজস্ব বোর্ড যেটি করতে পারতো, যে কর ফাঁকি হচ্ছে প্রচুর পরিমাণ, কর ফাঁকি রোধ করতে পারতো। অথবা উদ্ভাবনী অনেক জায়গা আছে যেখানে অটোমেশনের মাধ্যমে কর হার বাড়ানো যেত।
অথবা আরও একটু স্মার্টলি যদি করতো তাহলে হয়তো সাধারণ মানুষের উপরে এই ধরনের একটা প্রেশার তৈরি হতো না। আর আপনি জানেন যে বিপুল পরিমাণ টাকা যে পাচার হয়েছে, সেই টাকাও যদি উদ্ধার করার ক্ষেত্রে সরকার যদি আরও কঠোর হয়, রাজস্ব বোর্ড যদি আরও কঠোর হয়, সেখান থেকেও আমরা কিন্তু টাকা পেতে পারি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কিন্তু এগুলো হচ্ছে না কেন? আসলে আপনি বলছেন যে এগুলো আরো স্মার্টলি হ্যান্ডেল করা যেত, কিন্তু সেগুলো মানে করার ক্ষেত্রে এত বিলম্ব হচ্ছে কেন? আমি ক্রিটিসিজম করব যে আমাদের যে রাজস্ব কর্তৃপক্ষ আছে তাদের আমার কাছে মনে হয়েছে যে সহজে হাঁটতে চাচ্ছে, মানে যেখান থেকে সহজে ট্যাক্সটা আদায় করা যায়। কারণ এটা আপনি জানেন যে এটা প্রত্যক্ষ কর, এই করটা সহজে নেওয়া যায়। কারণ আপনি একটা পণ্য কিনবেন, ওই পণ্যর সঙ্গে আপনি ট্যাক্সের টাকাটা দিয়ে দিচ্ছেন, এটা সহজে ট্যাক্সটা আদায় করা যায়। সরকার যদি এই পথে না গিয়ে, যেমন হচ্ছে আমরা যেটি বলি যে প্রত্যক্ষ কর মানে সরাসরি ডিরেক্ট ট্যাক্স, যেটি মানে আমরা যেটা বলি যে আমাদের কিন্তু দেশে এখনো আপনি যার একাধিক ফ্ল্যাট আছে তার কাছে কিন্তু আমরা ট্যাক্স বাড়াতে পারি, বা যিনি অনেক সম্পদের মালিক, সেদিকে না গিয়ে ওই যে সহজে যেখান থেকে ট্যাক্সটা নেওয়া যায়, এটি রাজস্ব বোর্ডের যারা কর্মকর্তা আছে আমার মনে হয়েছে তারা সহজে যেখান থেকে পাওয়া যায় সেই ধরনের একটা উদ্যোগ নিয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে। এবং এই একদম সাধারণ জনগণের কথা যদি আমরা একদম সরাসরি বলি যে একদম সাধারণ জনগণ এখানকার ভুক্তভোগীগুলো হবে, এবং তারা কিন্তু অলরেডি বিভিন্নভাবে আন্দোলনও করছেন যে তাদের এটা যেন পুনর্বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আসলে আপনার কাছে কি মনে হয়? সেটা তো ডেফিনেটলি, কারণ আপনি যে সমস্ত পণ্যের উপরে আপনি রেস্তোরাঁয় গিয়ে খাবেন সেখানে আপনার 15% মানে সেখানে ট্যাক্স হার বাড়ানো হয়েছে। আপনি যে রান্না করার যে মানে গ্যাস, চুলার গ্যাস, সেটির বাড়ানো হয়েছে। এটা তো ডেফিনেটলি সাধারণ মানুষের জীবনযাত্রার উপরে প্রভাব পড়বে। তো আমি মনে করি যে ইনডাইরেক্ট ট্যাক্সের দিকে না গিয়ে ডিরেক্ট ট্যাক্স, যেটা মানে আপনি সেই জায়গায় আমাদের ট্যাক্স আহরণের সুযোগ রয়েছে এবং সেই জায়গাগুলোতে, এবং এই সিদ্ধান্ত কিন্তু সরকারের যে সদিচ্ছা, যে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করছে এবং সরকার বিতর্কিত হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো যেভাবে এটা সমালোচনা করছে, বা সবার যে আকাঙ্ক্ষা যে এইখান থেকে আমরা সরে আসবে সরকার, আমার মনে হয় সরকার এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করবে, আমার বিশ্বাস। রাশেদ ভাই, আপনার কাছে কি মনে হয় যে এটা ইন্টেনশনালি সরকারকে বিব্রতকর বিব্রত করার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে? সুজন, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমি এটি গত একদিন একটি আলোচনায় বলছিলাম যে অনেকেই মজা করে বলে শেখ হাসিনা হয়তো দিল্লিতে পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনা আমরা সচিবালয়ে গেলে শেখ হাসিনার ছবিটি দেখতে পাই। কিভাবে? শেখ হাসিনা যে ফ্যাসিজমের যারা অংশবিশেষ ছিলেন তারা কিন্তু সেই আমলাতন্ত্রের মধ্যে এখনো রয়ে গেছে। এবং আমার মনে হয় তাদের যে আন্তরিকতা, যে জুলাই, আমি বারবার বলছি জুলাই বিপ্লবের যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, যে আমরা মানুষের জন্য কিছু করতে চাই, এখানে সে আগের মতো গোষ্ঠীতন্ত্র আর থাকবে না, এখানে সাধারণ মানুষ সবার ভিতরে একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা তৈরি হবে। সেই আকাঙ্ক্ষাকে তো যারা ফ্যাসিজমের অংশবিশেষ তারা কিন্তু ধারণ করে না। এই জন্য আমি বলবো যে সরকারকে আরও কঠোর হতে হবে, আরও কঠোর হতে হবে। এবং আমি যেটি বলছিলাম যে সাধারণ মানুষের জীবনযাত্রা বা স্বস্তিবোধের জায়গাতে আঘাত করে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের সরকারের পুরো মানে সরকার যারা পরিচালনায় আছেন তারা নিশ্চয়ই এই জায়গাটিকে পুনর্বিবেচনা করবেন বারবার। কারণ ফ্যাসিজমের যারা অংশবিশেষ ছিলেন তারা এখনও মানে সরকারের নীতি নির্ধারণে অনেক জায়গায় রয়ে গেছেন, যার জন্য বলবো যে এই জায়গাগুলোতে সরকারকে আরও কঠোর হতে হবে। এবং 2025 সাল নতুন একটি বছর, এই বছরে আমরা ভালো কিছু দেখতে চাই। আমরা প্রত্যাশা করছি সেরকম। আপনার কাছে আসবো, আপনার কাছে যেতে চাই, আসলে এর প্রভাবটা কিভাবে দেখছেন? আপনি তো একজন অর্থনীতি বিশ্লেষক, অর্থনীতি বিশ্লেষণের জায়গায় এবং সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা সব মিলে আপনি এর প্রভাবটা কিভাবে দেখছেন? দেখুন, যে অর্থনীতির কিছুদিন আগে অর্থনীতির উপরে যে শ্বেতপত্রটা প্রকাশিত হলো, অর্থনীতির শ্বেতপত্র থেকে আমরা জানতে পেরেছি যে অর্থনীতিটা কিন্তু এখন ইনসেনটিভ কেয়ার ইউনিটে রয়ে গেছে। এবং এই ইনসেনটিভ কেয়ার ইউনিটে রয়ে যাওয়ার মূল কারণ ছিল হচ্ছে যে বিগত সরকারের পারফরমেন্স, বেস্ট পারফরমেন্স কিন্তু তারা আসলে প্লে করতে পারে নাই। কিন্তু তারা তো বলে গেছে যে অর্থনীতিতে তারা সূচক সবার উপরে এবং মধ্যম আয়ের দেশ। হ্যাঁ, সেটা আমি বলবো, বাংলাদেশ সিঙ্গাপুরে পরিণত হচ্ছে, সেটা আমি আসবো। এবং আপনাকে আমি যদি বলি, এখন যে সমালোচনাটা হচ্ছে ম্যাস লেভেলের, যে সমালোচনা হচ্ছে যে ভ্যাট বৃদ্ধি কেন হলো, আমি বরাবরই এটা বলে এসেছি যে আমি কিছু ম্যারিটস এবং ডিমেরিটস দুটোই বলি। যে পরোক্ষ করের মাধ্যম দিয়ে আমি রাজস্ব আয় আমি আশা করি, কারণ আমার বাজেট ডেফিসিয়েট আছে, আমার বাজেট ঘাটতি পূরণ করার জন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আমাদেরকে ঋণ নিতে হচ্ছে, ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নিতে হচ্ছে, আমাকে ঋণের যে শর্তগুলো সেই শর্তগুলো অনেক কঠিন। তা এই শর্তের ভিতরে আমি না যেয়ে যদি আমি রাজস্ব আয়ের মাধ্যম দিয়ে যদি আমি বাজেট ঘাটতি পূরণ করতে পারি, তাহলে আমি অনেক 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 ভালো থাকবো, স্বয়ংসম্পন্ন একটা অর্থনীতি, এটা আমি মানি এবং এটা দরকার। কিন্তু দেখেন, বাংলাদেশে যারা আয়কর দেওয়ার মতন পিপুল আছে তারা 68% মানুষ আয়কর দেন না। বাংলাদেশে 2,45,000
জয়েন্ট স্টক কোম্পানি রেজিস্টার্ড আছে সেখানে মাত্র 43,000 রিটার্ন সাবমিট করে। বাংলাদেশে 1,10,00,000-এর কাছাকাছি টিন আছে, সেখান থেকে রিটার্ন সাবমিট করতেছে 43 লক্ষ। বাংলাদেশে যে রেস্তোরাঁ আছে 4,82,000 যে রেস্তোরাঁ আছে সেখান থেকে 70% ভ্যাট তাদের রেজিস্ট্রেশন নাই। বাংলাদেশের শপিং মলগুলো যে দোকানগুলো দেখতে পান অধিকাংশ 70% শপিং মল, 78% শপিং মলে কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন নাই। তাহলে এই পরিসংখ্যান থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা আসলে কর দিতে চাই না, কর দিতে চাই না, কিন্তু উন্নয়ন দেখতে চাই। সরকারের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করতে চাই। মেট্রো রেলে আমরা মতিঝিল থেকে মিরপুরে 20 মিনিটে যাচ্ছি, এদিকে আমরা বিবেচনা করছি না। কিন্তু কথাটা হচ্ছে যে আমার কর বাড়াতে হবে, সেটা আমার প্রত্যক্ষ করের মাধ্যম দিয়ে করের জাল বাড়াতে হবে। কারণ আমার এবং যেটা হয়েছে যে আপনি ভ্যাটের মাধ্যম দিয়ে কর রাজস্ব বাড়াচ্ছেন। আপনার এই বিগত সরকারের আমলে আপনি কর অব্যাহতি যেটা দিয়েছেন সেটা কাদেরকে দিয়েছেন? সেটা তো অলিগার্কদেরকে দিয়েছেন। আপনার আশেপাশে যারা ঘোরাঘুরি করতেন তাদেরকেই তো দিয়েছেন। তারা টাকাও পাচার করেছে, তাদেরকে কর অব্যাহতি দিয়েছেন। মরেছে কারা? যে সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। এবং উচ্চ মূল্যস্ফীতি যেভাবে বেড়ে চলেছে বাংলাদেশে, আপনার ঠান্ডা যদি বেশি দিন থাকে তাহলে নিউমোনিয়াতে টার্ন নেই। আপনার মূল্যস্ফীতি যদি বেশি দিন থাকে অর্থনীতিতে, তাই এটাকে স্ট্যাগফ্লেশন বলে, এটাকে স্থবিরতা বলে। এবং মানে উচ্চ মূল্যস্ফীতির সাথে এখন উচ্চ বেকারত্ব যোগ হয়েছে। সুতরাং অর্থনীতি কিন্তু একটা ডিসকমফোর্ট সিচুয়েশনে আছে। এই সিচুয়েশন থেকে যদি আপনি এখন যে ভ্যাট বাড়িয়ে, পরোক্ষ কর বাড়িয়ে যে গরিব মানুষের এবং নিম্ন আয়ের মানুষের কাছ থেকে যে আপনি টাকাটা সংগ্রহ করছেন, এটা আমার কাছে মনে হচ্ছে যে ভাই যে কথাটা বললেন যে জুলাই বিপ্লবের সাথে এটা সাংঘর্ষিক। তার কারণ কি? কারণ জুলাই বিপ্লবের একটা বিষয় কিন্তু ওখানে ছিল বৈষম্য। বাংলাদেশের অর্থনীতিতে যে বৈষম্য, উচ্চ বৈষম্য চলছে এখন বাংলাদেশের মানুষের, উচ্চ আয় বৈষম্যর দেশ কিন্তু বাংলাদেশ এখন। কারণ কি? 1972 সালের পরে গিনি কোএফিসিয়েন্ট যেটা অর্থনীতিতে বৈষম্য পরিমাপ করে, সেটার মান ছিল 0.72। এখন গিনি কোএফিসিয়েন্টের মান হচ্ছে 0.499। অর্থাৎ গিনি কোএফিসিয়েন্টের মান যখন 5 হয় তখন ওই দেশকে বলা হয় উচ্চ বৈষম্যের একটা দেশ। তাহলে আপনি উচ্চ বৈষম্যের দেশ রেখে গেছেন। অর্থনীতি কিন্তু বিগত সরকার উচ্চ বৈষম্য, সম্পদ বৈষম্য বলেন, আয় বৈষম্য বলেন, সবকিছু উচ্চ মানে রেখে গেছে। মানে কি? অর্থনীতিটাকে আমি ম্যাথমেটিক্যালি যদি বলি, সে ডিসকমফোর্ট সিচুয়েশনে রেখে গেছেন, আইসিইউতে রেখে গেছেন। এই অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আসলে আমার প্রত্যক্ষ কর মাধ্যম দিয়ে আমার আসলে আয়কর বাড়াতে হবে। এবং প্রত্যক্ষ করের মাধ্যম দিয়ে যদি আমার আয়কর বাড়াতে হয় তাহলে সরকারকে খুব কঠোর হতে হবে। এবং যারা অলিগার্ক আছে, এই অলিগার্কদের কাছ থেকেই কিভাবে আমি এই করটা বাড়াতে পারি, তাদের আয়, কারণ আমি অলিগার্কদের উপরে যদি আমি ট্যাক্স আমি বেশি বাড়াতে পারি তাহলে আমার বৈষম্য কমে যাবে, আবার আয় বৈষম্য কমে যাবে, সম্পদ বৈষম্য কমে যাবে, অর্থনীতিটাকে একটা স্টেবল পজিশনে চলে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই যে প্রবৃদ্ধি, জিডিপি প্রবৃদ্ধি যেটা হচ্ছে এখন 1.89 হলো, মানে কিছুদিন আগে সেপ্টেম্বর সেশনে দেখেন জিডিপি প্রবৃদ্ধি, এটা কিন্তু আমি সরকারকে দোষ দিব না, অন্তর্বর্তী সরকারকে দোষ দিব না। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না, অন্তর্বর্তীকালীন সরকার থাকে, তখন জিডিপি প্রবৃদ্ধি সবসময় লোয়ার পজিশনে ছিল। কারণ আমি যদি বলি সালগুলো, 1975 সালে ছিল জিডিপি প্রবৃদ্ধি লোয়েস্ট, যে সালগুলোতে ছিল। 1975 সালে ছিল, 1982 সালে ছিল, 1991 সালে ছিল, 1996 সালে ছিল, 2002 সালে ছিল এবং 2009 সালে ছিল জিডিপি প্রবৃদ্ধি কম। কারণ কি? তখন একটা টার্মোয়েল পজিশন ছিল, পলিটিক্যাল গভর্নমেন্ট, প্রসপেক্ট পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, ওই ধরনের সিচুয়েশনে। সুতরাং যে গভর্নমেন্ট এখন আছে, এই গভর্নমেন্টের সময় যদি আমার জিডিপি প্রবৃদ্ধি কমে, এটাকে কিন্তু নেগেটিভ নেওয়ার কোনো সুযোগ নাই। এবং বিশ্বব্যাংক বলছে, আমি মাঝখানে একটু মানে ইন্টারাপ্ট করছি, সেটা যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টের প্রধান কিন্তু একজন খুব শ্রেষ্ঠ অর্থনীতিবিদ। আমরা তার কাছ থেকে আশা করতেই পারি যে আসলে আমাদের তার নেতৃত্বে এমন একটা অর্থনীতি পরিচালিত হবেন যেটার মাধ্যমে বৈষম্যটা নিরসন হবেন। কিন্তু সেটার জায়গায় সাংঘর্ষিক হচ্ছে কেন? সেটার জায়গায়, হ্যাঁ, এটা সাংঘর্ষিক কেন হচ্ছে এবার আমি বলি। তার কারণ হচ্ছে যে ব্যাংকিং সেক্টর কি এখন আপনি কিভাবে রেখে গেছেন ব্যাংকিং সেক্টরটা। আপনার বেশিরভাগ আপনি 50% ব্যাংকিং কিন্তু এলিং সেক্টরে চলে গেছে, মানে অসুস্থ চলে গেছে। এখন প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কিভাবে আসবে? ব্যাংকিং সেক্টর থেকে আসবে। দেখো তাহলে আপনি তো ব্যাংকিং সেক্টর ডেড রেখে গেছেন। আপনি ওই যে টাকাটা নিয়েছেন এটা তো পাচার করে দিয়েছেন, আপনি তো সহযোগিতা করেছেন অলিগার্কদের। তো সুতরাং সরকার কিভাবে এখন সামাল দিবে? সরকার যে এখন আমাদেরকে খাওয়াচ্ছে, এটাই তো আমার কাছে এখন অনেক বড় মনে হয়। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে ব্যাংকিং সেক্টর থেকে আপনি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ নেওয়ার মতন আপনার কোনো এখন ওয়ে নেই, কোনো মানে তারল্য সহায়তা নাই, নাম্বার 1। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 2 হচ্ছে যে পাচারকৃত টাকা, এটা কিন্তু আসলে দেখেন
যে সরকার যেটা চেষ্টা করছে যে পাচারকৃত টাকা ফেরত আনবে, কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড যেটা বলে, গবেষণা যেটা বলে, পৃথিবীর কোনো দেশ পাচারকৃত টাকার 10% বা 15%-এর বেশি আনতে পারে নাই, এবং সেটা আনছে কিন্তু 20 থেকে 25 বছর ট্রাই করে। ঠিক আছে, ইন্দোনেশিয়া আনতে পারে নাই, মালয়েশিয়া আনতে পারে নাই, ফিলিপাইন আনতে পারে নাই। ঠিক আছে, এরা কিন্তু আনতে পারে নাই, 20%-এর বেশি আনতে পারে নাই, এবং 20 বছর সময় লাগছে। সুতরাং আমরা কিন্তু আপনি শুরুতে একটা সমীক্ষা দেখালেন, সেই সমীক্ষার জায়গায় যাদেরকে সরাসরি ভাবে যাদের উপর ট্যাক্স আরোপ করা যাচ্ছে তাদেরকে বাঁচিয়ে দিয়ে আমরা শুধু সাধারণ মানুষ, নিম্নবিত্ত আয়, তাদেরকে আমরা তাদের উপর একটা মানে বলা চলে যে করের কষাঘাত আমরা চাপিয়ে দিচ্ছি না, এটার মাধ্যমে কি এটা প্রমাণ করে না? এটা সব সময় বাংলাদেশে যেটা হয়েছে 1972 সালের পর থেকে যেটাই হয়েছে, একদম একদম ভ্যাট থেকে, আমি একটু যদি আরেকটু বলি, আমাকে সুযোগ দিবেন, সেটা হচ্ছে যে উন্নত বিশ্বগুলা, উন্নত অর্থনীতিগুলা আপনার প্রত্যক্ষ করের পরিমাণ সেখানে 80%। আচ্ছা, ভারতে প্রত্যক্ষ করের পরিমাণ কিন্তু 60%। আচ্ছা, বাংলাদেশে প্রত্যক্ষ করের পরিমাণ হচ্ছে 35%, আর পরোক্ষ করের পরিমাণ হচ্ছে 65%। এটা উল্টো হওয়ার কথা। আপনি যদি অর্থনৈতিক যে মিশন এবং ভিশন যদি যে সামনে যেগুলো নিয়েছেন, আপনি প্রত্যক্ষ কর বাড়ানো ছাড়া আপনি যদি 80%, 70% না যান, তাহলে কিন্তু সম্ভব হবে না। কারণ হচ্ছে যে বাংলাদেশের যে ট্যাক্স টু জিডিপি রেশিও 7.5%, 8% পড়ে আছে। এই 8% ট্যাক্স টু জিডিপি রেশিও তো পলিটিক্যাল গভর্নমেন্টের বিগত সরকার আমলও ছিল, কিন্তু বিগত সরকার কি বলছে জানেন? যে এই ট্যাক্স টু জিডিপি রেশিও দিয়ে আমি উন্নত কান্ট্রি হব। উন্নত কান্ট্রি হতে গেলে তো আপনাকে 35% চলে যেতে হবে, ট্যাক্স টু জিডিপি রেশিও আপনার 35%, এবং উন্নয়নশীল দেশগুলোতে ট্যাক্স টু জিডিপি রেশিও 25% থাকে। কিন্তু এই স্বল্প সময়ের জন্য আসলে করণীয় কি? স্বল্প সময়ের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে যে IMF এর আসলে যেটা সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, সেটা সেই সিদ্ধান্ত না নিয়ে কোনো উপায় নেই। কারণ হচ্ছে অর্থ উপদেষ্টা যিনি আছেন উন্নয়ন সহযোগীদের কাছে তিনি বারবার নেগোসিয়েশন করতেছে যে ঋণ কি পুনর্গঠন করবে, ঋণ পুনর্গঠন করলে আপনার বেশি দিন ধরে এটা পেমেন্ট করা যায়, ঋণ পুনর্গঠন করলে আপনার সুদের হার একটু কম দেওয়ার সুযোগ থাকে। কিন্তু এটাও হয়তো উনি পুনর্গঠনের দিকে যায় নাই। উনি যেটা চেষ্টা করছে যে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে কঠিন শর্তে ঋণ না নিয়ে, সেটা যদি আমি তার তো আর অন্য কোনো ওয়ে নাই, এখন সরকারের অন্য কোনো ওয়ে নেই। আমার তো বাজেট সহায়তা কিভাবে আসবে? আমার তো বাজেট সহায়তা এখন তো আর আমি আরেকটা কথা বলি, যখন কেয়ারটেকার গভর্নমেন্টের সময় থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় থাকে, তখন পৃথিবীর যে দেশের সাথে আপনার ভালো সম্পর্ক থাকুক না কেন, ওরা গুড ডিসিশন নেয় না। কখনো তারা FDI প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রেও নিবে না, কোনোভাবেই তারা বিদেশি বিনিয়োগ আনবে না, যত ভালো সম্পর্ক থাকুক। পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে তখন তাদের সাথে একটা নেগোসিয়েশন হবে, প্রেসক্রিপশনের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, তখন তারা আসলে সিদ্ধান্তগুলো নেবে। তার মানে আমরা কিছুটা চাপের মধ্যে আমরা চাপের ভিতরে আমার IMF এর যদি আমি ঋণটা না পেতে পারি, IMF এর ঋণ যদি আমার, আর IMF কিন্তু মানে পৃথিবীর ভিতরে সবথেকে একটা দেশের জন্য লাস্ট রিসোর্ট এবং লাস্ট আশ্রয়স্থল কিন্তু IMF। এটা আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি। IMF যদি আমাকে ঋণ না দেয়, আমি কোথায় যাব? তাহলে তো আমার তো রাজস্ব ইনকাম আমার এত বেশি নাই। আমার যে নভেম্বর পর্যন্ত যে রাজস্ব আয় হওয়ার কথা ছিল, সেখানে আমার অনেক ব্যবধান হয়ে গেছে, অনেক ডেফিসিট, অনেক ঘাটতি। তাহলে বাজেট সামনে বাড়তেছে, বাজেট ঘাটতি আমি কিভাবে পূরণ করবো? ব্যাংকিং সেক্টর থেকে তো আমি লোন নিতে পারছি না, কারণ ব্যাংকিং সেক্টর তো আমি লিকুইডিটি সাপোর্টই নেই, সেখানে তো পাবলিকের মানেই দিতে পারছে না। তাহলে আমি কি করব? তাহলে সরকারও কিন্তু আসলে একটু বাধ্য হয়ে গেছে। তার মানে এখন আমরা শঙ্কার মধ্যে আছি। আমরা রাশেদ ভাইয়ের কাছে আবার যেতে চাই। রাশেদ ভাই, আপনি যেহেতু বলছেন যে সাধারণ মানুষের দাবি একই সাথে জুলাই বিপ্লবের সাথে যেন সাংঘর্ষিক না হয়, সেই জায়গা থেকে কি আসলে আমরা উত্তরণের উপায় কোনো আছে? আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, সুজন, আপনার কথা আমি আসছি। তার আগে আমি একটু মাজেদুলের একটা বিষয় জাস্ট একটু আমি দ্বিমত পোষণ করব। মাজেদুল বলছিল যে আগের সরকারের যে উন্নয়নের যে বিভিন্ন ইন্ডেক্সের কথা বলছিল, যেটা খুব ভালো অবস্থায় ছিল। আমি এটার সঙ্গে এই জন্য দ্বিমত পোষণ করছি যে আগের সরকার যে শেখ হাসিনা যে উন্নয়নের গল্পগুলো শুনিয়েছিল আমাদের, যে আমাদের প্রবৃদ্ধি 7% উপরে, এগুলো আসলে একেবারে মিথ্যা ছিল এবং একেবারে মিথ্যাচারে ভরপুর ছিল। এগুলো এই যে উন্নয়নের ইন্ডেক্সগুলো শেখ হাসিনা নিজে তৈরি করেছিল। কেমনভাবে? আমাদের যে পরিসংখ্যান ব্যুরো আছে তাদেরকে বলা হতো যে তোমরা 7% এবার দেখাই দাও। এবং আপনি খুব মানে বিস্মিত হবেন যে যখন কোভিড ছিল, কোভিডকালীন সারা পৃথিবীর সব জায়গায় ছিল প্রবৃদ্ধি নেগেটিভ, সেখানে বাংলাদেশে 4% উপরে প্রবৃদ্ধি। এটা একেবারে, এবং উন্নয়নের গল্পটি ছিল একেবারে মিথ্যাচারে ভরপুর। এটা শেখ হাসিনা নিজের মতো করে করেছিল। এই ইন্ডেক্সটা আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের কোনো মানুষ মানে এটা বিশ্বাস করেন, এবং শেখ হাসিনা নিজেও জানে যে এটা আসলে বিশ্বাসযোগ্য না। এই জন্য আমি এটার সঙ্গে একটু দ্বিমত পোষণ করবো। না, কিন্তু আসলে ওনার সময় যে ইন্ডেক্সগুলো বলা হতো যে আমাদের প্রবৃদ্ধি এটা, আমাদের এই খাতে এরকম প্রবৃদ্ধি, আমরা সিঙ্গাপুর হয়ে যাচ্ছি, এগুলো আসলেই মানে একেবারে বয়ান ছিল। উন্নয়নের গল্প, পিছনের গল্প কি? এর পিছনের গল্প কি? না, এর পিছনের গল্প হচ্ছে তার নিজেকে বিশ্ব মানে
বিশ্ব পরিমণ্ডলে নিজেকে খুব উঁচু মানের দেখানো, যে আমরা হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন করব, আমরা হচ্ছে উন্নয়নশীল দেশে চলে যাচ্ছি, আমার নেতৃত্বে বাংলাদেশে এই উন্নয়ন হয়েছে, এইগুলো গল্পগুলো বিশ্ববাসীকে জানানো আর কি। এবং বাংলাদেশের মানুষ এক ধরনের ধাঁধার মধ্যে রাখা যে এটা হয়েছে। আপনি তো সাংবাদিক, আপনি একটু অনুসন্ধান করেন, আপনি হচ্ছে আপনার দেখবেন আপনার বিশ্ববিদ্যালয়ের হয়তো কোনো সিনিয়র জুনিয়র কাউকে পেয়ে যাবেন, তাদের সাথে জিজ্ঞেস করেন যারা হচ্ছে পরিসংখ্যানগুলোতে চাকরি করে কিভাবে ওই সময় ইন্ডেক্সগুলো তৈরি করা হয়েছে। সম্পূর্ণ বোগাস, একেবারে সম্পূর্ণ বোগাস। এবং আপনি জানেন যে উনি যে শ্বেতপত্রের কথা বলছিলেন, যেটি অন্তর্বর্তীকালীন সরকার শ্বেতপত্র যেটি প্রকাশ করেছে, ওখানে কি বলা হয়েছে, ওখানে শ্বেতপত্র যিনি প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, উনি একেবারে বলেছেন যে উন্নয়নের নামে শেখ হাসিনা যেগুলো বলেছে এগুলো আসলে মিথ্যাচারে ভরপুর ছিল। আসলেই তাই। এবং যার প্রেক্ষিতে কিন্তু আজকে আমরা এই অবস্থায় চলে এসেছি। উনি বলেছে যে আমাদের অর্থনীতি এই অবস্থায় চলে গেছে, কিন্তু আমরা কি দেখছি, আমাদের ব্যাংক থেকে টাকা সব লুট হয়ে গেছে। আমরা এই অবস্থায় কেন আসছি, আপনি দেখেছেন যে বেক্সিমকো গ্রুপ, বেক্সিমকো গ্রুপের যিনি মালিক উনি তো মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাকে মাননীয় আসলে বলা যায় না, উনি একজন স্বৈর শাসক ছিলেন। উনার যিনি অ্যাডভাইজার ছিলেন সালমান এফ রহমান, উনি 48,000 কোটি টাকা লোন নিয়েছেন বিভিন্ন ব্যাংক, এবং উনি যে টাকা লোন নিয়েছেন সেটা উনার যে প্রতিষ্ঠানের যে সম্পদ সেটা হচ্ছে অনেক বেশি। কার্যত ওনার প্রতিষ্ঠান তো এখন বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হওয়ার মতো অবস্থা। এরকম একটা বড় প্রতিষ্ঠান যখন আসলে চলতে পারেন, এরকম ইন্ডাস্ট্রি যখন বন্ধ হয়ে যায়, তখন থেকে আসলে অর্থনীতিটা চালানোটা কঠিন। তা আমি বলবো উনি যেটি বলছিলেন যে এর মধ্য দিয়ে যে আমরা যাচ্ছি, এটা মানে আমার মনে হয় আমাদের একটা খুবই বলবো যে খুব একটা সুসংবাদ ছিল যে ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ব বরেণ্য মানুষ এই শেখ হাসিনার পতনের পরে যে উনি দায়িত্ব নিয়েছিলেন। এবং আমরা যেটি মাজেদুল বলছিল যে আমরা হচ্ছে বিভিন্ন আর্থিক যেসব প্রতিষ্ঠান আছে, মানে গ্লোবালি যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা ADB, যাদের সঙ্গে আমরা আগে যে সমস্ত যে টোনে আমাদের সরকার প্রধানরা কথা বলতো, উনি তো এখন নেগোসিয়েশনটা আমরা অনেক স্মার্টলি করছি। কিন্তু যেহেতু এই যে IMF এর যে লোনটি 4.7 বিলিয়ন, এটা কিন্তু আগের সরকার করে গেছে এবং অলরেডি 2 কিস্তির মানে আমরা, কারণ ওই সময় ওই সরকারের উপায়ও ছিল না। আর আপনি মনে জানেন কিনা যে IMF এর লোনটি কখন নেয়, একটা সরকার যখন বাধ্য হয়ে তলানিতে পড়ে, যখন তলানিতে মানে আর তার উপায় নাই, না হলে বন্ধ হয়ে যাবে, দেশের অর্থনীতি চালাতে পারবে না। তখন এই পরিস্থিতিতে এখন আসলে এই সরকার ওই পরিস্থিতির দায়িত্ব, একটা বিষয় এটা বোধহয় সাধারণ মানুষ সবাই জানে, তারপর আমরা আরেকবার বিষয়টা মানে তুলে ধরতে চাই যে আসলে এই তলানিতে আসার মতো পরিস্থিতি তো এর আগেও আমরা খুব কমই দেখেছি, কিন্তু এটার আসলে কারণটা কি, কিভাবে এই তলানিতে গেল? এই তলানিটা আপনি একজন সাংবাদিক, স্মার্ট মানুষ, আপনি বুঝবেন যে আমাদের যিনি আগের প্রধানমন্ত্রী ছিলেন, ওনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, যিনি ব্রিটিশ সরকারের মন্ত্রী, আপনি দেখছেন যে তার মন্ত্রিত্ব যায় বিকজ ওখানে তাকে হচ্ছে ফ্ল্যাট গিফট করা হয়েছে, বা তার আরও বলা হচ্ছে যে আমাদের যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট, সেখানে 3.something বিলিয়ন মার্কিন ডলারের যে নেগোসিয়েশনে ওনারা এটা টাকাটা বলা হচ্ছে যে তাদের ইনভলভমেন্ট আছে, এবং তারা শেখ পরিবার মানে শেখ হাসিনার নেতৃত্বে তাদের আত্মীয় স্বজন তারা ওখানে নিয়েছে। আপনি যদি প্রতি বছর একটি দেশের অর্থনীতি থেকে, আমাদের মতো একটা ছোট অর্থনীতি দেশ থেকে যদি 16 বিলিয়ন ডলার যদি হচ্ছে পাচার হয়, তাহলে সেই অর্থনীতিকে আসলে চলতে পারে? কারা করছে এগুলো? সরাসরি কারা ছিল এটা? কারা ছিল এটা হচ্ছে আমাদের আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ওনার খুবই আস্থাভাজন একটি গোষ্ঠী ছিল, এবং পুরো আর্থিক খাতে একটি গোষ্ঠীতন্ত্র কায়েম হয়ে গেছিল। ইংরেজিতে বললে হয়তো মানুষ হয়তো ভালো বুঝবেন না, যে অলিগাল যেটা বলে। এবং আপনি যখন স্মার্টলি চিন্তা করবেন বুঝতে পারবেন কারা ছিল। কতিপয় মানুষ, আপনি জানেন যে এসালাম গ্রুপ, তারা ইসলামী ব্যাংক থেকে প্রায় 80,000 কোটি টাকার লোন নিয়েছে, এবং এই লোনগুলো কি অনেক লোন আছে যে মানে ছাড়া, এটাকে কি বলে যে প্রপার কোনো নিয়ম মানা হয়নি, অনিয়মের মাধ্যমে, স্মার্ট রবারি, হ্যাঁ একেবারে অনিয়ম, যেটাকে বলা হয় লুটপাট তন্ত্র। এবং আপনি জানেন যে এই শ্বেতপত্র কিন্তু ওইটাই উল্লেখ করা হয়েছে যে শেখ হাসিনার প্রথম আমলে ছিল, প্রথমের দিকে ছিল হচ্ছে চোরতন্ত্র, পরে একসময় এটাকে লুটপাট তন্ত্রে কায়েম হয়ে গেছিল। এই কারণে আজকে আমাদের অর্থনীতির এই অবস্থা। আর আমরা যে বিষয়ের আলাপ করছিলাম যে ভ্যাটের যে হার, এটি আসলে এখানে বেশি আলোচনা করার সুযোগ নাই। শুধু আমি এতটুকু বলবো, আবারও বলছি যে আমাদের জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, আমরা বৈষম্য চাই না, আমরা একটা ওই ইনক্লুসিভ একটি সমাজ ব্যবস্থা চাই। আর আমি বলবো যে রাষ্ট্র সংস্কার যেমন হচ্ছে, আমরা রাষ্ট্র সংস্কারের জন্য অনেকগুলো কমিশন করেছে সরকার। আপনি জানেন যে আমাদের আর্থিক খাতের সংস্কারের জন্য, এই যে যেমন রাজস্ব বোর্ডের সংস্কারের জন্য, রাজস্ব খাতের সংস্কারের জন্য একটি কমিটি করেছে সরকার, রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদের নেতৃত্বে। আমি মনে করি যে এই কমিটি এই জায়গায় খুব ভালোভাবে কাজ করবে, যে আসলে সাধারণ মানুষের জীবনযাপন স্বস্তি দেওয়ার জন্য কোথায় ট্যাক্স বসাতে হবে, একটা টাইম আছে। আমরা এই মুহূর্তে যখন হচ্ছে মূল্যস্ফীতি বেশি, এই সময় তো আসলে এটা করা যায় না। আমাদের যদি মূল্যস্ফীতি কম থাকতো তাহলে হয়তো আমরা এটা করতে পারতাম। এই সংস্কারগুলো যেন
সেইভাবে যেন সেই কমিটির সুপারিশ করে, এবং সুপারিশগুলো যেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, কারণ এই ধরনের সরকারের কিন্তু কঠোর হওয়ার সুযোগ থাকে বেশি, কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কঠোর হওয়ার সুযোগ কম থাকে। এই কাজগুলো করবে। আর এটাকে আমি আবারও বলবো যে সরকার পুনর্বিবেচনা করবে, কারণ পুনর্বিবেচনা করা ছাড়া এই সরকারের প্রতি, বিশেষ করে ডক্টর ইউনূস প্রতি মানুষের এক ধরনের আস্থা আছে। উনি আজকে যে চমৎকার কথা বলেছেন, একটা সূর্য, আমার কাছে মনে হচ্ছে দারুণ একটি কথা বলেছেন যে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। উনি এই বিষয়টা নিয়ে আমরা এরপরে কোনোদিন খুব বিস্তারিতভাবে আলোচনা করব। আর্থিক খাতে উনি এরকম ভালো কিছু করবেন, কারণ ওনার পক্ষে সম্ভব। বাংলাদেশে অন্য কারোর পক্ষে করাটা খুব কঠিন, ওনার পক্ষে বাংলাদেশের আপনি যেটি বলছিলেন অনেক কিছু দেওয়ার আছে। উনি এই কাজটি, আমি মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টা উনি নিজে এই বিষয়টি যে 100টি পণ্য বা সেবার উপরে যে আমাদের ভ্যাটের হার বাড়ানো হলো, এটা উনি পুনর্বিবেচনা করবেন। কারণ এটা সরকার, আমরা চাই না সরকারের কোনোভাবে সরকার বিতর্কিত হোক, এবং এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটা পুনর্বিবেচনা করার সুযোগও আছে, সরকার সেটি করবেন। ধন্যবাদ রাশেদ ভাই। আমরা একদম শেষ পর্যায়ে আমরা শুধু ওনার কাছ থেকে একটু শুনতে চাইব সর্বশেষ, যে আসলে আপনার কাছে কি মনে হয় যে এটার থেকে উত্তরণের উপায়টা কি? কোনটা? এটা যে ভ্যাটের যে বিষয়টার কথা বলছি, ভ্যাটের যে বিষয় থেকে এই মানে জনগণকে মুক্তি দেওয়ার উপায় কি? আমি জনগণকে মুক্তি দেওয়ার একটা বিষয় আমি বলবো যে এটা আছে যে আপাতত এখন কনসিডারেশন করে এটা পুনর্বিবেচনা করে এইটার যে গ্যাপটা, এই গ্যাপটা আমি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আমি এই গ্যাপটা ফিল আপ করি বর্তমানে। এবং এটার সাথে সাথে যেটা করবো, প্রত্যক্ষ কর বাড়ানোর জন্য যে ওয়েলথি ক্লাস আছে, যে ধনী শ্রেণীর যে লোকজন আছে তাদের উপরে কর বসিয়ে প্রত্যক্ষ করের মাধ্যম দিয়ে আমি রাজস্ব আয়টা আমাকে বাড়াতে হবে। তার না হলে এটা যে আমার যে নিম্ন আয়ের যে মানুষ আছে, সেই নিম্ন আয়ের মানুষরা তো আসলে সংখ্যায় অনেক বেশি। সুতরাং ইউনূস সরকার যেটা চাচ্ছে, যে সংস্কার চাচ্ছে, সেই সংস্কার করতে কিন্তু মানে এক পক্ষ কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই বাধা হয়ে দাঁড়ানোর কিন্তু কারণও একটা উস্কে দিচ্ছে হয়তো এক শ্রেণীর, যে ভ্যাট বাড়াই দিচ্ছে, আমরা তো আশা করছিলাম। কিন্তু আমি বলবো যে লেট দেম ওয়ার্ক, ইউনূস সরকারকে কাজ করতে দেন। অর্থনৈতিক সেক্টরে ভালো দিক আসুক, আর্থিক সেক্টরে একটু সুশাসন আসুক, কারণ বাংলাদেশ হচ্ছে যে প্রাইভেট সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটাও একটা তাদেরকে বিতর্কিত করার চক্রান্ত হতে পারে? আমার কাছে এটা মনে হয়েছে যে, কারণ উনি যেটা বললেন যে আমলারা আছেন, সেই আমলারাও কিন্তু বিতর্কিত করে দেওয়ার একটা আছে, এটা আমার কাছেও মনে হয়েছে, এবং উনি তো এটা বললেনই। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আমরা আপাতত একটু সাপোর্ট নিয়ে আমরা এটা ভ্যাটটা কমিয়ে প্রত্যক্ষ করার দিকে যাই। মানে ধনী শ্রেণীদেরকে আমরা ধরি। আমরা যদি ধনী শ্রেণীদেরকে কাছ থেকে ট্যাক্স না নিতে পারি, আমি মনে করবো যে ইউনূস স্যার আসলে ব্যর্থ হয়ে যাবে। আচ্ছা, আমি জাস্ট একটি বিষয় অ্যাড করতে চাই, সেটি হচ্ছে আপনি জানেন যে আগের সরকারের সময় যারা অবৈধভাবে অনেক সম্পদ করেছে, ইতিমধ্যে অনেকের হচ্ছে বাজেয়াপ্ত করা হচ্ছে সম্পদ। সেই সম্পদটা যেন সরকার রাষ্ট্রের কুশাগারে খুব দ্রুত আনার ব্যবস্থা করে, তাহলে যে সরকারের যে টাকার সংকট, অর্থের সংকট, এটা কিছুটা হলে তো লাঘব হবে আর কি, যেটা আমার সাধারণ মানুষের উপরে এটার সাধারণ মানুষের তাহলে আমরা স্বস্তি দিতে পারবো। আমরা শুনছি যে এর সাথে আরো নতুন করে আরোপ করার একটা প্রক্রিয়া চলছে, আসলে এটাতে আপনাদের মানে আপনারা কি বলবেন? জি দেখেন, যে আপনারা হয়তো মনে করছেন যে এটা পরিবর্তনযোগ্য না, এটা ভুল। কারণ হচ্ছে যে যখন সরকার আসলো তখন আমি ইত্তেফাক পত্রিকায় কিন্তু কলাম লিখেছিলাম যে বাজেট পুনর্বিবেচনা করার জন্য, বাজেটকে পুনর্গঠন করার জন্য, এবং এটাকে করতে হবে রাষ্ট্রপতির আদেশ ক্রমে। তা এটা যদি তারা এই ধরনের পরিকল্পনা করে, এতগুলো এক্সপার্টদের কাছ থেকে সমালোচনা নেওয়ার পরেও যদি এটা করে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে এটা বোকামি হবে। আর এটা যদি করেও ফেলায়, যদি ফাইনালাইজ হয়ে যায়, তাহলে এটা আবার রাষ্ট্রপতির আদেশ ক্রমে এটা আবার অ্যামেন্ডমেন্ট করা সম্ভব। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সেই সাথে আগামী পর্বে দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।